দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয়, আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো, তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয়, তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল, কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত।
এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্তত পক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করলো আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো, আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো, ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায়, তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো, আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি, ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল, আর ও এগিয়ে যেতে থাকলো। আর এইভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে
ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম। এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো। চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব। অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া।
আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা। সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে। একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয়, আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল, যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ। আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে, সেটাই অনেক।
আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে।
মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী, আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল, আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে, তোমরা দুজন যদি এভাবে কাঁদো বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনের দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে।
লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা, তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের, এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ, একদম। দুই ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরের নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে আর সব সময় খুশি থাকো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকতো, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে। তোমরা দুজন যদি এভাবে কাঁদো, বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন।
কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনে দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের। এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ, একদম। 2 ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা
নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল, আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে, আর সব সময় খুশি থাকো।